আরে কি আশ্চর্য! কলকাতা নাইট রাইডার্স কি এবারের আইপিএলে কোনো ম্যাচ জিতবে না? ভুল করেও তো একটা ম্যাচ জিততে পারে। কিন্তু সেটার নামগন্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না কেকেআরের পারফরম্যান্সে। ৬টা ম্যাচ তো চলে গেল, ৫টাতেই কেকেআর হেরে গিয়েছে। কেকেআর এবং পরাজয় এবারের আইপিএলে সমার্থক হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স খেলতে নামে এবং হেরে যায়। আজকেও তারা হেরে গেল গুজরাট টাইটান্সের কাছে, ৫ উইকেটে হেরে গেল। এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনা করব। তার আগে আমি আপনাকে একটা কুইজ দেই। গুগলির মতো করে ভাববেন। আমি জানি আপনি বুদ্ধিমান, এইটা আসলে একটুখানি ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন। এইবারের আইপিএলের এই ৬ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট পারফর্মার কে? ওর্স্ট এই ক্যাম্পেইনটাতে বেস্ট পারফর্মার কে এখন পর্যন্ত? এটাই হচ্ছে কি আপনার জন্য কুইজ। গুগলির মতো করে ভাববেন, আপনি ভাবতে থাকুন, উত্তর খুঁজতে থাকুন, আমি টার্নিং পয়েন্টের আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটাতে আহমেদাবাদে ১৮০ রান করেছে, যেটা খুব সহজে ২০০ রান ২১০ রান হতেই পারতো, এবং সেটা যদি হতো তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। ওই ১৮০ করেছে, সেই রান টপকে গিয়েছে গুজরাট টাইটান্স মাত্র ২ বল হাতে রেখে। ফলে ওই ২০-৩০ রান যে তারা কম করেছে না, সেইটা শেষ পর্যন্ত গিয়ে ডিফারেন্সটা কি মেক করে দেয়নি? এবং যেটা আমি বলছিলাম ওই রানটা তারা করতে পারতো। হ্যাঁ, তাদের ইনিশিয়াল ফেজে শুরুটা ভালো হয়নি, যেটা বেশিরভাগ ম্যাচেই আসলে হচ্ছে না। প্রথম ২ ওভারে আজিঙ্কা রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী তারা দুজন আউট হয়ে গেলেন। এই ম্যাচে প্রথমবারের মতো আইপিএলে একাদশে নামানো হলো টিম সেইফার্টকে, ফিন অ্যালেনকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেইফার্টও ১৯ রান করে আউট হয়ে গেলেন ৪ ওভারের মধ্যেই। ৪ ওভার মানে ৪-৬ ২৪টা বল। এই ২৪ বলে ৩২ রান তুলতে কলকাতা নাইট রাইডার্স ৩টা উইকেট হারিয়ে ফেলেছে। এই সংখ্যাটা মনে রাখুন, পরবর্তীতে এটা আমাদের একটু রিলেট করতে পারবো। এই ৩২ রানে ৩ উইকেট ৪ ওভারের মধ্যে চলে যাওয়ার পরও কলকাতা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল রবম্যান পাওয়েল ও ক্যামেরুন গ্রিন তাদের পার্টনারশিপে। ক্যামেরুন গ্রিন তো এইবারের আইপিএলের মহাবিস্ময়, অথবা অত বিস্ময় না, কেননা দামি ক্রিকেটারদের একটা কার্স থাকে আইপিএলে, অনেকের ক্ষেত্রেই সেটা দেখা যায়। এইবার সেটা গ্রিনের উপরে এসে ভর করেছে। আগের ৫ ম্যাচে তিনি মাত্র ৫৬ রান করেছিলেন সাকুল্যে, লাস্ট ম্যাচটাতে তো গোল্ডেন ডাকি তার ছিল। ফলে এই ম্যাচটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এইরকম একটা প্রাইস ট্যাগ নিয়ে এসে যখন পারফর্ম করতে পারেন না, তখন প্রতিটা ম্যাচেই মনে হয় যে এই ম্যাচে পারফর্ম করবেন। অবশেষে ক্যামেরুন গ্রিন এই ম্যাচটাতে পারফর্ম করেছেন। রবম্যান পাওয়েলের সঙ্গে একটা পার্টনারশিপ ৫৫ রানের, তাতে করেই কেকেআরের ওই শিপটা একটু স্টেডি হয়েছে। রবম্যান পাওয়েল আউট হয়ে যাওয়ার পর পাওয়েলই সেখানে এগ্রেসরের ভূমিকাটা নিয়েছিলেন। এরপরে অনুকূল রয়ের সঙ্গে গ্রিনের আরও একটা পার্টনারশিপ হলো 50+ রানের, ৬০ রানে, এবং সেইখানটাতে গ্রিন কিন্তু এইবার তিনি এগ্রেসরের ভূমিকাটা নিয়ে নিলেন। হ্যাঁ, তার ইনিংসটা হচ্ছে গিয়ে নানান রকম ভাগ্যের সহায়তা তিনি পেয়েছেন, খেলেছেন, বল মিস করেছেন, ইনসাইড এজ হয়েছে, ক্যাচ ড্রপ হয়েছে, বাট স্টিল এই খারাপ সময় কিছুটা ভাগ্য তো পাশে থাকা লাগে। গ্রিনের এই ম্যাচটাতে, এই ইনিংসটাতে সেইটা খুব ভালোভাবেই ছিল, এবং কলকাতাও খুব ভালোভাবে কিন্তু আসলে রিকভার করতে পেরেছিল। ৩২ রানে ৩ উইকেট চলে যাওয়ার পরও ২টা 50+ পার্টনারশিপে। 15th ওভারে যখন শেষ দিকে কেকেআর, তখন কিন্তু মনে হচ্ছিল যে স্কোরটা তাদের 200+ হবেই হবে। এরপরে কি হলো? শেষ ৩২ বলে তারা মাত্র ৩২ রান তুলে শেষ ৬টা উইকেট হারিয়েছে। অনুকূল রয়কে আউট করে প্রসিদ্ধ কৃষ্ণা ওই কিপারের হাতে ক্যাচ দিয়েছেন। ওই সময় ব্রেক থ্রুটা তিনি এনে দিলেন। রিঙ্কু সিংয়ের জন্য স্টেজটা একেবারে সেট ছিল, কিন্তু রিঙ্কু সিং ওই নেক্সট ওভারটাতে ওই সেমভাবে রাবাদার বলটাতে তিনি কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। এরপরে কলকাতার ইনিংস আর গতি পায়নি। ক্যামেরুন গ্রিনও তিনি আর সেভাবে স্ট্রাইক পাচ্ছিলেন না, অন্য প্রান্তে উইকেট পড়ছিল। এবং আপনি দেখেন যে ওই জায়গাটা, আমি বলছি শেষ ৩২ বলে তারা ৩২ রান করেছে, ৬ উইকেট পড়ে গেছে। ওই ৩২টা বলের মধ্যে ক্যামেরুন গ্রিন তিনি যখন ওই মুহূর্তে ৪৪ বলে ৭৫ রানে নট আউট ছিলেন, শেষ ৩২ বলের মধ্যে তিনি মাত্র ১১টা বল ফেস করতে পেরেছেন, এবং সেই ১১ বলে গ্রিন মাত্র ৪ রান নিয়েছেন। ফলে গ্রিনও শেষ দিকে গিয়ে যেভাবে সবুজ বিবর্ণ হয়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে কলকাতার ইনিংসটাও একেবারে খুবই প্রমিজিং ইনিংসটা শেষে গিয়ে ধসে পড়েছে। প্রথম ২৪ বলে ৩২ রানে যেই দলটা ৩ উইকেট হারিয়ে ইনিংসটা শুরু করেছিল, সেই দলটা মাঝখানে ২টা 50+ পার্টনারশিপে কামব্যাক করেছিল, রিকভার করেছিল, কিন্তু শেষ ৩২ বলে মাত্র ৩২ রান তুলতে শেষ ৬টা উইকেট হারিয়ে তারা
180 রানে তাদের ইনিংসটা শেষ করে ফেলে। এখন 180 রান এইবারের আইপিএল এর জন্য পার্সকোর না, আহমেদাবাদের এই উইকেটে তো নাই, কোনোভাবেই না। এবং গুজরাট টাইটান্স সেই রানটা তাড়া করে জিতে গেছে। লাস্ট ওভারে গিয়ে তারা জিতেছে, মাত্র 2 বল হাতে রেখে জিতেছে। এটা যেমন সত্যি, ঠিক তেমনিভাবে পুরো ইনিংসে যে কেকেআর থ্রেট করতে পারছিল গুজরাট টাইটান্সকে, হারানোর সম্ভাবনায় কেকেআর এগিয়েছিল, সেইটা কি কোনো সময় বলা যাবে? আমার কাছে সেটা মনে হয় না। ধরুন ওপেনিং পার্টনারশিপে সাই সুদর্শন এবং শুভমান গিল তারা ওই পাওয়ার প্লের মধ্যে 57 রান তুলে ফেলেছে। সাই সুদর্শনের পরে আউট হলেও পাওয়ার প্লেতে তারা 6 ওভারে 1 উইকেটে 71 রান তুলেছে। জশ বাটলারের উইকেটটা গুগলিতে নিয়ে নিলেন, ওইখানটাতে বরুণ চক্রবর্তী 10th ওভারে। তারপরেও তো 2 উইকেটে 99, 10 ওভার শেষে পরের 10 ওভারে তাদের আরও 82 রান প্রয়োজন। হাতে ভাই 8 উইকেট রয়েছে এবং সেট হয়ে যাওয়া শুভমান গিল রয়েছেন। এইটা তাই খুব একটা কঠিন হওয়ার কথা না, খুব একটা কঠিন হয়ও নাই। 50+ একটা পার্টনারশিপ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ওইখানে শুভমান গিল করলেন। সুন্দর যখন আউট হলেন তারপরেও তো শেষ 5 ওভারে তাদের মাত্র 37 রান প্রয়োজন ছিল, হাতে 7 উইকেট নিয়ে। মানে হচ্ছে গিয়ে 30 বলে 37 রান, হাতে 7 উইকেট, শুভমান গিলও উইকেটে রয়েছেন। এইটার এমন কঠিন কি কাজ? গিলের পরে আউট হয়েছেন বটে, দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়েছেন তিনি ক্যামেরন গ্রিনের। তিনি যেরকম হচ্ছে আজকে ব্যাটে রান পেয়েছেন, ফিল্ডিংয়েও কিন্তু একটা খুব ভালো এফোর্টে সেখানে থার্ড ম্যান থেকে এসে ঝাঁপিয়ে পড়ে যেই ক্যাচটা নিয়েছেন তিনি। শুভমান গিল সেখানে ডিসঅ্যাপয়েন্টেড হতেই পারেন, কেননা তিনি শেষ পর্যন্ত থাকাটা তার উচিত ছিল। সেই ক্ষেত্রে হয়তো বা সেঞ্চুরিটাও তিনি পেতেন। 50 বলে 86 রান একটা ইনিংস খেলেছেন শুভমান গিল। আউট যখন তিনি হয়ে গেছেন, শেষ 3 ওভারে 23 রান মাত্র প্রয়োজন এবং হাতে 6 উইকেট রয়েছে। এইটা তো তারা জিতবেই। এইরকম ম্যাচ ব্যাটিং সাইড আইপিএলের মতো মঞ্চে হেরে যায়, ধরেন এরকম 10টা ম্যাচে একটা ম্যাচ হয়তো ব্যাটিং সাইড হারে, বা 15-20টা ম্যাচে একটা ম্যাচ হারে। এই ম্যাচে সেটা হয়নি। লাস্ট ওভারটাতে গিয়েও 5 রান প্রয়োজন ছিল, গ্লেন ফিলিপস তখন আউট হলেও খুব একটা নাটকীয়তা ওইখানটাতে তৈরি হয়নি। তারা 2 বল হাতে রেখে 5 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে গুজরাট টাইটান্স। তাহলে এই যে ম্যাচটা হলো, সেইখানটাতে কলকাতা নাইট রাইডার্স 6 ম্যাচের মধ্যে 5 নম্বর ম্যাচ যে হারলো, গুজরাট টাইটান্স 5 নম্বর ম্যাচে 3 নম্বর ম্যাচ যে জিতলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? টার্নিং পয়েন্ট আমার কাছে ভাই তাদের ব্যাটিংয়ের প্রথম অংশটা আমি বাদই দিলাম। প্রথম 24 বলে 32 রান তুলতে যে 3 উইকেট তারা হারিয়েছে, সেখান থেকে তো রিকভার করেছিল। কিন্তু শেষ 32 বলে মাত্র 32 রান তারা যোগ করেছে, শেষ 6টা উইকেট হারিয়ে স্কোরটা যে 200+ হলো না, ওইটাই আসলে কলকাতার পরাজয়ের একটা জায়গা তৈরি করে দিয়েছিল। ওইটাই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট। আর গুগলিটা যে দিয়েছিলাম সেটার উত্তরটা আমি নিশ্চিত আপনারা পেরেছেন, আপনি পেরেছেন, অনেকেই আসলে পেরে গিয়েছেন। এইবারের আইপিএলে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বেস্ট পারফর্মার কে? কোনো ক্রিকেটার না, বৃষ্টি। কেননা 6 ম্যাচের মধ্যে তারা 5টাতে হেরেছে, বাকি যেই ম্যাচটা তারা হারেনি সেইটা পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সের ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল বলেই পয়েন্ট টেবিলে এখন তাদের নামের পাশে, কেকেআরের পাশে 1টা পয়েন্ট রয়েছে। ফলে বৃষ্টি কেকেআরের এইবারের আইপিএল ক্যাম্পেইনে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট পারফর্মার। একমত হবেন নিশ্চয়ই আপনি। আর টার্নিং পয়েন্টের কথা যেটা বললাম, সেখানেও কি দ্বিমত হওয়ার কোনো সুযোগ আছে?